চেক দিয়েছে, চেকের যে নির্ধারিত মেয়াদ ছিল সেই মেয়াদও শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ 6 মাসের মধ্যেই আপনি কিন্তু মামলা চেক ডিজনারের জন্য বা চেক ব্যাংকে প্লেস করেন নাই। প্রিয় দর্শক, দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমার এই আইন আদালত অনুষ্ঠান, সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। অল্প কথায় কিছু ডিসিশন উপস্থাপন করে উচ্চ আদালতের যে বিষয়টা আলোচনা করব সেটা একটু পরিষ্কার করার জন্য। আসলে যদি আপনাকে কেউ চেক দেয় বা আপনাকে যদি কোনো রকম অ্যাক্টের মামলা করার জন্য যদি আপনার কোনো প্রস্তুতি নিতে হয়, তাহলে সেক্ষেত্রে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের মামলা তো করবেন। এছাড়াও আর কোনো প্রতিকার আছে কি না আপনার আইনে? অবশ্যই প্রতিকার আছে। অ্যাক্টের মামলাও আপনি করতে পারবেন। আর পেনাল কোডের নির্ধারিত যে ধারা আছে 406 এবং 420, সেই ধারায়ও কিন্তু আপনি মামলা করতে পারবেন। সামারি শ্যুটও করা যায়, সেগুলো ভিন্ন বিষয়। এছাড়া আপনি মানুষ শ্যুটও করতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাক্টের মামলা যদি একেবারে করার কোনো সুযোগ না থাকে, অর্থাৎ আপনাকে চেক দিয়েছে, চেকের যে নির্ধারিত মেয়াদ ছিল সেই মেয়াদও শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ 6 মাসের মধ্যেই আপনি কিন্তু মামলা চেক ডিজনারের জন্য বা চেক আপনার ব্যাংকে প্লেস করেন নাই, তাহলে সেই ক্ষেত্রে তো আপনি কিভাবে মামলা করবেন? অ্যাক্টের মামলা করার জন্য তো সুনির্দিষ্ট একটা আইন আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে মামলা আপনার চেক প্লেস করতে হবে, তারপর লিগ্যাল নোটিশ, তারপরে আপনার মামলা, এই বিষয়গুলোর ব্যাপার আছে। যে এই কোনোটাই যদি আপনি করার সুযোগ না পান, তাহলে কি আপনি যেই চেকটা পেয়েছেন, চেকে উল্লেখিত যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট থেকে কি আপনি বঞ্চিত হবেন? আপনি কি প্রতারিত হয়ে যাবেন? যিনি আপনার সাথে প্রতারণা করেছে, অর্থাৎ আপনাকে ঠকিয়েছে, তার কোনো প্রতিকার পাবেন না? অবশ্যই পাবেন। আইনে সেটার জন্য সুব্যবস্থা রয়েছে। পেনাল কোডের অর্থাৎ দণ্ডবিধির 406 এবং 420 ধারায় আপনি ইচ্ছে করলে কিন্তু চেকের মেয়াদ পার হয়ে গেলেও কিন্তু আপনি আদালতে মামলা দায়ের করতে পারবেন এবং প্রতিকার পেতে পারেন। এই হচ্ছে বিষয়টা। এটা নিয়ে অনেকের একটা কনফিউশন থেকে যায়। তো এই বিষয়ে আমাদের মহামান্য হাইকোর্ট ডিভিশনের কিছু জাজমেন্ট আছে। আমি একটা জাজমেন্টের একটা চুম্বক অংশ আপনাদের সামনে একটু শেয়ার করছি। একটা মামলা আছে মহামান্য হাইকোর্ট ডিভিশনের, সেখানে একটা জাজমেন্টে আসছে, এটা 54 DLR এর পেজ নাম্বার 445-এ রিপোর্টেড হয়েছে কেসটা। এমডি মনিরুজ্জামান ভার্সাস আনম দিদারে আলম অ্যান্ড আদার্স। এই মামলায় অনারেবল হাইকোর্ট ডিভিশন একটা কমেন্ট করেছেন এইভাবে যে, অন আওয়ার meticulous reading of the Act, Negotiable Instrument Act 1881, we do not find any bearing clause or out-here clause or non-abstance clause in the said Act, and where there is no non-abstante clause, the jurisdiction of the court constituted under the Code of Criminal Procedure cannot be taken away or barred. In the instant case, the court below committed no illegality in taking cognizance or framing of charge under the general provision of law. এটা থেকে আমরা এটুকু বুঝতে পারি যে আসলে যে এখানে মহামান্য হাইকোর্ট ডিভিশন যে বিষয়টা এখানে অবজারভেশন দিয়েছেন যে উচ্চ আদালতে, নিম্ন আদালতে যদি 420 এবং 406 ধারায় কোনো মামলা করা হয় বা অন্য কোনো ধারায়ও যদি মামলা করার সুযোগ থাকে করে, তাহলে করতে পারবে। কারণ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট যেটা আছে সেটা 1881 সালের যে আইনটা আছে, সেই আইনে কিন্তু আপনার কোনো রকম বার নেই। অর্থাৎ আইনটার শুরুতে, অর্থাৎ 138 সেকশনের আগে কিন্তু আপনার নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন এই শব্দটা নেই। অর্থাৎ এই শব্দটা যদি এই সেকশনটার আগে থাকতো, তাহলে এটা নন অবস্ট্যান্টি ক্লজ এটা ধরে নেওয়া হতো। যেহেতু এই শব্দটা নেই, তার মানে হচ্ছে নন অবস্ট্যান্টি ক্লজ নেই। কাজেই অন্য কোনো ধারায় বা অন্য কোনো পেনাল কোডের অন্য কোনো ধারায়ও কিন্তু মামলা চলে এবং চলবে। সুতরাং আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, অনেকেরই কনফিউশন দূর হবে। সাবধানে এবং নিরাপদে থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, দুর্নীতিবাজ এবং দুর্নীতি থেকে নিজেও দূরে থাকবেন, দুর্নীতিবাজদেরকে ঘৃণা করবেন, সামাজিক আন্দোলন গড়ে তুলুন দুর্নীতির বিরুদ্ধে। সবাই সবার জায়গা থেকে যার যার কাজটাকে খুব বেশি ভালোবাসি এবং ভালোভাবে করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।